আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে লন্ডনে তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হয়েছিল, ওটি নিয়ে বাংলাদেশে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, সেই উচ্ছ্বাসটি মিলিয়ে যেতে ১৫ দিন লাগেনি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন ভ্রমণ, যেটি আমাদের রাষ্ট্রের কোনো প্রয়োজন ছিল না। তিনি একটি পুরস্কার গ্রহণ করতে গিয়েছিলেন, যেটি তার একান্ত ব্যক্তিগত পুরস্কার ছিল, এবং সেই পুরস্কার গ্রহণ করার জন্য তিনি রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে লন্ডনে গিয়ে খুব একটি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। সেখানে যে লাটবহর নিয়ে যান, সেই লাটবহরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, সেই লাটবহরের মধ্যে অর্থমন্ত্রী ছিল, আর অনেকে ছিল। অর্থমন্ত্রী ছিল কিনা আমার মনে নাই, বাট অনেকে ছিল। মানে ভাবটা দেখানো হচ্ছিল যে তারা গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এবং টিউলিপ সিদ্দিক থেকে শুরু করে ওখানে লন্ডনে যে সমস্ত লোকজন রয়েছে তাদের সহায় সম্পত্তি তারা ওখানে বাজেয়াপ্ত করে তারপরে শেষে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম কাণ্ড কারখানা ঘটবে, যাতে করে বাংলাদেশ শেষে বগল বাজানো যায় যে তিনি লন্ডন বিজয় করে এসেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট ব্যক্তিত্ব। তিনি সেই ব্রিটেনের রাজার কাছ থেকে পুরস্কার নেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিনা অ্যাপয়েন্টমেন্ট থেকে দেখা করেন, এবং প্রধানমন্ত্রীর হাত ধরে বলেন যে টিউলিপ সিদ্দিকে বাদ দাও, অমনি সে বাদ দেয়। তারপর শেষে তিনি বলেন, তোমার দেশে যে সকল আওয়ামী লীগের লোকজন আশ্রয় রয়েছে তাদেরকে এখনই গ্রেপ্তার করে আমার সঙ্গে প্লেনে দাও, আর আমি বাংলাদেশে এনে তাদেরকে সঙ্গে সঙ্গে জেলে ভরে দেখিয়ে দিই যে আল্লাহ আমাকে কত ক্ষমতা দিয়েছে। তো তার সে আশার গুড়ে বালি পড়েছে। তিনি লন্ডনে গিয়ে কিছুই করতে পারেননি, উল্টো নানাভাবে অপদস্থ হয়েছেন। এবং ওই সময়টিতে আওয়ামী লীগের লোকজন তার বিরুদ্ধে যে উল্লাস নৃত্য করেছে এবং তাকে অপদস্থ করার জন্য যে উদম তাণ্ডব চালিয়েছে, সেটা দেখে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, বিশ্বাস করেন, আমার খুব মায়া হয়েছে। তার সঙ্গে অন্যান্য যারা গিয়েছেন তাদের জন্য মায়া হয়েছে, এবং এখনও হচ্ছে। একসময় বাংলাদেশে যারা ব্যক্তি হিসেবে বেশ পরিচিত ছিলেন, ধরেন সাংবাদিক হিসেবে যারা পরিচিত ছিলেন, সম্মানিত ছিলেন, যাদেরকে দেখলে মানুষজন আদর যত্ন করতেন, সেই সমস্ত লোকজন কেবলই মাত্র ইউনূস সাহেবের সংস্পর্শ লাভের কারণে এখন এতটা ঘৃণিত, এতটা নিন্দিত হয়েছেন যে লোকজন তাদেরকে খুব বাজে বাজে ভাষায় গালাগাল করে, তাদেরকে দেখলে ঢিল মারতে চায়, তাদেরকে রাস্তায় যদি পায় তাদের কাপড় চোপড় খুলে নিতে চায়, তাদেরকে ধাওয়া দিতে চায়, তারপরে তাদেরকে খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করে। এই জিনিসগুলো আমাদের আসলে দেখতে ভালো লাগে না। এর কারণ হলো, যে কোনো মন্দ দৃষ্টান্ত না, ওটা বড় হয়ে ফিরে আসে। আওয়ামী লীগ যে সকল মন্দ কাজগুলো করেছে তাদের জমানাতে, এখন দেখুন যে তাদের গ্রেপ্তারকৃত যে সকল নেতারা এখন জেলে আছেন, নিয়মিত কোর্ট কাছারিতে আসছেন, তাদের সাথে যা করা হয়েছে আওয়ামী লীগ এটা স্বপ্নেও কল্পনা করেনি। আবার এখন যে সকল কর্মকাণ্ড আওয়ামী লীগের লোকের সাথে করা হচ্ছে, আগামীতে এখন যারা এই সমস্ত কর্মকাণ্ড করছেন তাদের জন্য কতটা ভয়াবহ এবং নির্মম পরিণতি অপেক্ষা করছে তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে এখন যা কিছু দেখছি, এটি অতীতে কখনো হয়নি। অতীতে শেখ হাসিনা দেশের বাইরে গেছেন, বিএনপির যারা লোকজন রয়েছেন তারা সেখানে বিদ্রোহ করেছেন, বিপ্লব করেছেন, বিক্ষোভ প্রদর্শন করেছেন, লন্ডনে করেছেন, আমেরিকাতে করেছেন, এবং আমেরিকাতে যখন ওয়াশিংটন ডিসিতে করেছেন, নিউ ইয়র্কে করেছেন, তখন লন্ডন থেকে শত শত মানুষ গেছেন শেখ হাসিনাকে অপমান করার জন্য। শেখ হাসিনা যে হোটেলে গিয়েছেন, তো সেই হোটেলের উল্টো দিকে দাঁড়িয়ে যখন তারা বিক্ষোভ করছিল, শেখ হাসিনা সাহস করে তাদের কাছে এগিয়ে গেছেন, তাদেরকে চা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু দেখুন, সেই পরিস্থিতি এখন এতটা, মানে যাকে বলা হয় অগ্নিগর্ভ হয়ে গেছে, যে লন্ডনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তখন পরিস্থিতি এমন উত্তপ্ত ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস হোটেল থেকে বের হয়ে শেখ হাসিনার মতো সাহস করে বিক্ষোভকারীদের সামনে দাঁড়াবেন, বাংলাদেশে এমন কোনো বদ্ধোন্মাদ আছে যে পরামর্শ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেবেন? বা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিস্থিতি কেমন ছিল যে তিনি সাহস করে তাদের সামনে যাবেন? এতটা পরিবর্তন হয়ে গেছে। এবং ডে বাই ডে যাকে বলা হয় এই ঘটনাগুলো ঘটছে। আপনি দেখেন, এই যে সর্বশেষ যখন মাহফুজ গেল লন্ডনে, তো তাকে টার্গেট করে, লন্ডনে না আমেরিকাতে, তো নিউ ইয়র্ক শহরে বা
তাকে টার্গেট করে যেভাবে ডিম মারা হলো, খুব শিল্পসম্মত। এক একজনের পকেটে 10টা-12টা করে ডিম নিয়ে এসেছেন। তো সেই ডিমগুলো গাড়িকে টার্গেট করে এমনভাবে মেরেছেন, আমরা যেভাবে একেবারে বাস্কেটবলে বল ফেলার জন্য যেভাবে টার্গেট করে করি, তারপরে যেভাবে মানে বেলুন ফাটানোর জন্য অনেক সময় যে আমরা যারা আনকোরা শুটার পার্কে গিয়ে ওই যে আমরা বেলুন ফুটাই গুলি করে, তো দেখা যাচ্ছে যে একটা বেলুন ফুটাতে সেই একেবারে চোখ মানে এক চোখ বুজে তারপর শেষে খুব সিরিয়াসলি মানে আমার এই বেলুন ফাটাতেই হবে, তারপরে একটা গুলি করি। এই পার্কে দেখে না যে বন্দুক দিয়ে যে গুলি করে বেলুন ফাটায়, ছোট ছোট বেলুন, তো ওইরকম। তো অনেক লোক এটাকে একটা বিনোদন হিসেবে নিয়েছেন। সে গাড়িটা, মাহফুজের গাড়িটা আছে, সেই গাড়ির নির্দিষ্ট জায়গায় ডিমটা ফাটাতে হবে, এই জন্য হাতে ডিম নিয়ে সময় নিয়ে টার্গেট করে একদম এক চোখ বন্ধ করে সুন্দরভাবে যে স্টাইল করে মানে ডিম ফাটানো হয়েছে, ডিম ছোড়া হয়েছে, এটা রীতিমতো একটা বিনোদনে পরিণত হয়েছে। এবং সেই বিনোদন লন্ডনে যেভাবে হয়েছে তার সে নিউ ইয়র্কে মাহফুজের সাথে বহু বেশি হয়েছে। আর আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেমন হবে সেটা 22 তারিখে না আসা পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারছি না। তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলিউশনের উপর থেকে, অর্থাৎ কল্পনার উপর ভেসে বা নিজেকে অতি মূল্যায়ন করে তিনি যেভাবে গত 1 বছরে ব্যাটিং করার চেষ্টা করেছেন, প্রায় তার সব ব্যাটিংগুলো হিতে বিপরীত হয়েছে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি যতটা আশাবাদী ছিলেন, তিনি জলবায়ু সম্মেলনে যেতে পারেননি বা যাননি এই কারণে যে তাকে সেই প্রেসিডেন্ট একটা ব্যক্তিগত বৈঠকের সুযোগ দেয়নি। তিনি যেভাবে আশা করেছিলেন নরেন্দ্র মোদীর উপর প্রভাব বিস্তার করবেন, তার হাতটা জড়িয়ে ধরবেন এবং শেখ হাসিনার বলয় থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসবেন, সেই নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি পার্সোনালি কোনো বৈঠক করতে পারেননি। অভিমান ভাঙা তো দূরের কথা, যতটুকু হয়েছে তাতে করে তার আরও মান সম্মান নষ্ট হয়েছে। তো এইভাবে তিনি একের পর এক কাণ্ড করে যাচ্ছেন। তিনি দুবাইতে গিয়ে দুবাইয়ের আমিরের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, অথচ বাংলাদেশ থেকে প্রচার করা হয়েছিল যে তিনি এক টেলিফোন করে আমিরকে টেলিফোন করে সমস্ত বাংলাদেশিকে ছাড়িয়ে এনেছেন। তো তাই যদি হয় তাহলে দুবাইয়ের আমিরের তো বাংলাদেশে আসা উচিত, কিন্তু তিনি যখন দুবাই গেলেন তখন দুবাইয়ের আমিরের সঙ্গে, শাসকের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে বা আবুধাবির কোনো শাসকের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছে, এরকম কোনো ঘটনা কি আপনার জানা আছে? নেই। তো এরকম মানে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড তিনি করে যাচ্ছেন, বা তার যারা লোকজন রয়েছেন তারাও অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছেন, যেটা আমরা তাদের কাছে আশা করছি মানে কখনো করিনি। তো যেটা বললাম যে তারা যে কর্মকাণ্ড করছেন তার সঙ্গে আবার পাল্লা দিয়ে এখন দেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো ঠিক ওইরকম অনেকেই সেরকম ভাড়ামো শুরু করেছেন। বিএনপি ভাড়ামো করছে, জামাত ভাড়ামো করছে, ছোট ছোট যারা রাজনৈতিক দল, যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন না, সেই সমস্ত লোকজন এখন জাতিকে সবক দিচ্ছেন কী করে পিআর হবে, কী করে সংবিধান হবে, কী করে জাতীয়তাবাদ রচিত হবে, কী করে বাঙালি জাতীয়তাবাদকে কবর দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামের জাতীয়তাবাদ চালু করতে হবে, কিভাবে 1947 থেকে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হবে। এই ভাড়ামোগুলো এই সময়টাতে শুরু হচ্ছে। তো সেই দিক থেকে লন্ডনের যে বৈঠকটি হলো, সেই বৈঠকটি একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্টেক অফ বিএনপি আমার কাছে মনে হয়েছে। এবং সেই দিন থেকে বিএনপির যে মেরুদণ্ড বা বিএনপি সম্পর্কে সরকারের যে ভয়, সেই ভয়টা কেটে গেছে। বিএনপিকে যে কেনা যায়, বিএনপিকে যে পাওয়া যায়, বিএনপিকে ইচ্ছা মতো ডাক দিলে বিএনপি চলে আসে, আবার বিএনপিকে তাড়িয়ে দিলে বিএনপি রাগ করে না, আবার ডাক দিলে চলে আসে, এটা আলটিমেটলি সরকার কিন্তু বুঝে গেছে। আমরা যেটা দেখেছিলাম যে ইতিপূর্বে নাকি 7-8 বার চেষ্টা করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে, তো উনি দেখা দেননি। কিন্তু পরবর্তীতে যখন তিনি বিপদে পড়লেন, বিএনপিকে যখন ডাকলো, বিএনপি অমনি হুড় করে সেখানে চলে গেল। অথচ বিএনপি বলতে পারতো যে না, আপনার সাথে 6-7 বার আমরা দেখা করতে চেষ্টা করেছি, আপনি আসেননি, তো আপনার সঙ্গে দেখা হতে পারে, বাট নট ইন ইউর অফিস, কাম টু আওয়ার অফিস, আমাদের অফিসে আসেন, অসুবিধা কী? আপনি এত জায়গাতে যান, তো বিএনপির অফিসে গেলে অসুবিধা কী? এই কথা বিএনপি বলতে পারেনি। দ্বিতীয়ত, যেভাবে একটা ভাইব তোলা হয়েছিল তারেক রহমান সম্পর্কে, যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, জিয়াউর রহমানের অনুলিপি, কার্বন কপি, এবং আগামীতে তার নেতৃত্বে বাংলাদেশে একটা বিরাট যাকে বলা হয় সম্ভাবনা তৈরি হবে, গণতন্ত্রের একটা সূতিকার হিসেবে তিনি আসবেন, অবিসংবাদিত নেতা হিসেবে আসবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার যে বৈঠকটি, সেই বৈঠকটি তারেক রহমান সাহেবকে রীতিমতো এমন একটা জায়গাতে নিয়ে গেছে, এখন
তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেব এই তিনজনের মধ্যে বেসিক্যালি কতটুকু পার্থক্য রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে, এটা আমরা আলাদা করতে পারছি না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান সাহেব, সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, তারপর শেষে বিএনপির অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন, গয়েশ্বর বাবু, নজরুল ইসলাম খান, ডক্টর মঈন খান, তাদের মধ্যে তিনি কাকে গুরুত্বপূর্ণ মনে করেন সেটা এখন প্রশ্ন সাপেক্ষ। অর্থাৎ তিনি যার দিকে হাসি মুখে তাকাচ্ছেন তার জীবনে পূর্ণিমা চলে আসছে। তো লন্ডন বৈঠকের পরে আসলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উপরে উঠেছেন, বিএনপি নিচে নেমেছে। অন্যদিকে এই লন্ডন বৈঠকের ফলে যেভাবে জামাতের একটা ভাইব ছিল, মনে করা হতো যে জামাত সরকার চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যা বলবে তাই তিনি শুনবেন। তো সেই জামাতের যে গুরুত্ব যমুনাতে এই লন্ডন বৈঠকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে লন্ডনে তারেক সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা হাই লেভেল ডিপ্লোম্যাসি, এবং সেই ডিপ্লোম্যাসিতে তিনি জয়লাভ করেছেন। বিনিময়ে বিএনপি এবং জামাতের সর্বনাশ তিনি ঘটিয়ে দিয়েছেন লন্ডন বৈঠকের মাধ্যমে। আর আওয়ামী লীগের দ্বারা, তারপরে ব্রিটিশ সরকার দ্বারা, টিউলিপ সিদ্দিকী দ্বারা তিনি যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন, সেই বিব্রতকর পরিস্থিতিকে তিনি ভুলিয়ে দিতে পেরেছেন এই দুটো দলকে মোটামুটি একটা রামধরা খাইয়ে। এখন দ্বিতীয়বার আবার তিনি বিএনপি এবং জামাতকে রামধরা দিতে যাচ্ছেন, একই সঙ্গে এনসিপিকে। গতবার তো এনসিপিকে দেওয়া হয়েছে পরোক্ষভাবে, জামাতকে আর বিএনপিকে ডাইরেক্টলি, আর ইনডাইরেক্টলি এনসিপিকে। তারেক রহমান সাহেবের সাথে আলাদা বৈঠক করে এনসিপিও রাগ করেছিল, কিন্তু এইবার যেটা হলো, এই তিনটি দলকে, এনসিপিকে, বিএনপিকে এবং জামাতকে একসাথে ত্রয়ী করে রামধরা দেওয়ার জন্য তিনি সেই নিউ ইয়র্কে যে তার জাতিসংঘ মিশন, সেই মিশনের যে সফর সঙ্গী করেছেন রাজনৈতিক দলের নেতাদেরকে, এই সফর সঙ্গী করার মাধ্যমে এই তিনটি দলের যে অবশিষ্ট ইমেজ ছিল, সেই ইমেজটি এখন হাস্যকর পর্যায়ে, অগুরুত্বপূর্ণ পর্যায়ে, এবং জনগণের সামনে আগামীতে উঁচু কথা বলার মতো ভবিষ্যতে এদের আর কোনো অবস্থা থাকবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত তিনি তাদেরকে আমেরিকায় নিয়ে যাচ্ছেন। এখন এটা তিনি নিয়ে যাচ্ছেন নাকি এনসিপি, জামাত এবং বিএনপি তারা যুগপৎভাবে সেখানে যাচ্ছে, এটা আমরা বলতে পারবো না। কিন্তু এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর সমালোচনা হচ্ছে। দ্বিতীয়ত, আমেরিকাতে যাওয়ার পরে তাদের জন্য যে পরিণতি অপেক্ষা করছে, বা সেখানে যে কি ঘটনাগুলো ঘটবে, এখন বাংলাদেশের একেবারে রাস্তার একটা চা দোকানদারও মুখস্থ বলে দিতে পারে যে এই ঘটনাগুলো ঘটবে, এবং ওখান থেকে তারা ফেরার পরে কী ধরনের একটা পরিস্থিতি দেশে এবং দেশের বাইরে হবে, এবং তারা আমেরিকার মাটিতে বাঙালি কমিউনিটির মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে যাবে, কিংবা আমেরিকার প্রশাসনে তাদের অবস্থা কেমন তৈরি হবে, এটা এখন বাংলাদেশের চায়ের দোকানদারও বুঝতে পারছে। বোঝার চেষ্টা করুন, আমেরিকাতে যে সকল দেশের সরকার প্রধানরা আসবেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তার লাটবহর এবং লাটবহরের সঙ্গে তিনি তার সঙ্গী সাথী রূপে বলেন, কেউ কেউ ঠাট্টা করে বডিগার্ড বলার চেষ্টা করছেন, কেউ কেউ প্রক্সি বলার চেষ্টা করছেন, কেউ তাদেরকে আরও কথা, মানে এগুলো বলবো না, এগুলো বলা যাবে না, বলার চেষ্টা করছেন। তো এদের আমেরিকাতে গমনের ফলে ওখানে যে নাটক মঞ্চস্থ হবে, যে দৃশ্য রচনা হবে, এবং ওখানে যে কৌতুক হবে, ক্রিয়া হবে, পুতুল নাচের ইতিকথা রচিত হবে, তা পুরো নিউ ইয়র্ক পুলিশ ওই এলাকার বাসিন্দাদেরকে যে বিনোদন দেবে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে যে একটা ঐতিহাসিক বিনোদন দেবে, সেই বিনোদনের ফলে যারা এখানে খেলবেন তাদের অবস্থা কি হবে আমরা বলতে পারি না, কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে এই খেলাধুলা হবে তাদের অবস্থা যে কি হবে রাজনীতিতে, এটা ভাবতেই আমার নিজের কাছে খুব শরম লাগছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।